Hello dear students, wait করুন please. Hello dear students, welcome to our YouTube channel West Bengal Champions Academy. আমরা যে পিএসসি এবং এসএসসি এসএলএসটি যে ফিলোসফির যে পরীক্ষা হওয়ার কথা আছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, পিএসসি তো অলরেডি ঘোষণা করেই দিয়েছে তাদের অ্যানুয়াল যে ক্যালেন্ডার সেটা প্রকাশ করেছে পিএসসি, এবং সামনে যে এসএসসি হতে চলেছে এই এসএসসির জন্য আমরা বেশ কিছু ক্লাস ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এই ক্লাসগুলোর বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গেলে সেগুলো দেখতে পাবেন। এছাড়াও আমরা আপার প্রাইমারি যেটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টে অলরেডি, এই হাইকোর্টে, আমাদের কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটা শুনানি আছে আগামী 7 তারিখে মে মাসের। তো আমার মনে হয় এই বছর আপার প্রাইমারিও হবে। তো আমাদের এই চ্যানেল থেকে আপার প্রাইমারির পরীক্ষার জন্য, টেট পরীক্ষার জন্য প্রিপারেশন দেওয়া হবে। তো যাই হোক, আপার প্রাইমারিতে আমরা শুনেছি বিএড ডিএড সকলেই নাকি বসতে পারবে। এখনও সম্পূর্ণ অ্যানালিসিস না হলে, সম্পূর্ণ যে সিলেবাস বা প্যাটার্ন যতক্ষণ না আসছে, সম্পূর্ণ যে খবর যতক্ষণ না আসছে, আমরা ততক্ষণ বলতে পারছি না। তবু যাই হোক, একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো ইতিমধ্যে আমরা ফিলোসফির বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা রেখেছি বৌদ্ধ দর্শনের উপর একটি ক্লাস, যেখানে কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, এবং এর আগে আমরা ন্যায় দর্শন, চারবাক দর্শন, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয়ের উপর আমরা কিন্তু ক্লাস করেছি, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্লাসগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টসে। এবং আরও বলছি, আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলো খবর এবং তার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল যে আইকনটি আছে ওটাকে অন রাখবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। আপনারা উত্তর দিতে পারবেন, এখানে ক্লাসটি লাইভ হচ্ছে। আপনারা যেটা সঠিক উত্তর হবে আপনারা এখানে কমেন্টস করে জানাতে পারবেন। চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেল নাম ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি। আমরা মেনলি পিএসসি এবং এসএসসি এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ফিলোসফি সাবজেক্টটি আছে, এই ফিলোসফি সাবজেক্টের উপর কিন্তু আমরা আলোচনা করছি, এবং এমসিকিউ যে পর্বটি চলছে সেটি কন্টিনিউ হচ্ছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ দর্শন, এবং তার এটা পার্ট 1। আবার বলে দিচ্ছি, এটা পার্ট 1। পার্ট 2 কিন্তু এরপরেই আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করা যাক। আজকের 5 নাম্বার ক্লাস, প্রথম প্রশ্ন। এর আগে বলে দিই, আমরা মোটামুটি 25টা প্রশ্ন এখানে রেখেছি আজকের ক্লাসে, ঠিক আছে? তো শুরু করি। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি বৌদ্ধ দর্শন সম্পর্কে সত্য? নিম্নলিখিত কোন বক্তব্যটি বৌদ্ধ দর্শন সম্পর্কে মিথ্যা? মিথ্যা। কোন বক্তব্যটি বৌদ্ধ দর্শন সম্পর্কে মিথ্যা? এখানে 4টি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর হবে? অপশান এ, এটি একটি নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। অপশান বি, এরা 2টি প্রমাণ স্বীকার করেছেন। অপশান সি, এটি নিত্য আত্মার অস্তিত্বে বিশ্বাসী নয়। নাকি অপশান ডি, এরা কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী নয়। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? আপনারা কমেন্টস করে জানাতে পারবেন। ওকে, উত্তর চলে এসেছে।
যে কোনটি মিথ্যা চেয়েছে? দিলওয়ার, এমডি দিলওয়ার হোসেন, উনি উত্তর দিয়েছেন। দেখো, আমরা জানি নরমপন্থী নাস্তিক সম্প্রদায়, এটা তো অবশ্যই ঠিক, কারণ ভারতীয় দর্শনে নাস্তিককে দুটো ভাগ করা হয়েছে, দুটো ভাগে, চরমপন্থী, এই বৈদিক আর অবৈদিক। অবৈদিককে আবার দুটো ভাগে, নরমপন্থী আর চরমপন্থী। চরমপন্থী যে 4 ভাগ, আর নরমপন্থী নাস্তিক বা নরমপন্থী অবৈদিক আমরা জানি বৌদ্ধ এবং জৈন। তাহলে এটা তো ঠিক আছে, নরমপন্থী নাস্তিক। পরে দুটি প্রমাণ স্বীকার করা, অবশ্যই আমরা জানি বৌদ্ধ দর্শনে দুটি প্রমাণ স্বীকৃত হয়েছে। সেই দুটি কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে অনুমান, তাই না? প্রত্যক্ষ আর অনুমান, এই দুটি প্রমাণ কিন্তু বৌদ্ধ দর্শনে স্বীকার করা হয়েছে। কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে যে আর কোন দর্শন দুটি প্রমাণ স্বীকার করেছে, আর কোন দর্শনে প্রত্যক্ষ আর অনুমানকে স্বীকার করা হয়েছে। তারপর একটা, এটি নিত্য আত্মার অস্তিত্বে বিশ্বাসী নয়, এটাও ঠিক, কারণ আমরা জানি বৌদ্ধ দর্শনে নিত্য আত্মা তো স্বীকার করে না, তারা বলেন যে আত্মা হচ্ছে একটা চেতনা প্রবাহ, ঠিক আছে, একটা প্রবাহ, এই অর্থে স্বীকার করে। তাহলে সবগুলোই ঠিক আছে, শুধুমাত্র ভুল আছে হচ্ছে ডিএডটা, এরা কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী নয়, নয়টা হবে না, নয় থাকার জন্য এটা মিথ্যা। অবশ্যই এরা কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী, আর আমরা জানি বৌদ্ধ দর্শনে যে দ্বিতীয় আর্য সত্যটি আছে, এই দ্বিতীয় আর্য সত্যে যে বলা আছে, যে দ্বাদশ নিদানের কথা বলা আছে, সেখানে প্রতীত্য সমৎপাদবাদের কথা বলা আছে, কার্যকারণ তত্ত্বের কথা বলা আছে, তো অবশ্যই তারা কিন্তু কার্যকারণ তত্ত্বে স্বীকার করে। ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। অপর্ণা ঘোষ, বৈশেষিক দর্শনে, ইয়েস, বৈশেষিক দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে, ভেরি গুড। চলো, জিবে জল, ডি বলছো, ভেরি গুড, ডি। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম ডি। নেক্সট, পরেরটায় আসি। 25টি প্রশ্ন আছে, আমরা একটার পর একটা আলোচনা করব। পরের প্রশ্ন, প্রশ্নগুলি দেখবে, খুব মনোযোগ সহকারে উত্তর দেবে। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, ত্রিপিটকের অন্তর্গত অভিধর্ম পিটকের কয়টি অংশ রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখি এটি সঠিক উত্তর কি আসে। ত্রিপিটকের অন্তর্গত যে অভিধর্ম পিটক, আমরা জানি ত্রিপিটক হচ্ছে 3টে পিটক, বিনয়, সুত্ত এবং অভিধম্ম। তো তার মধ্যে অভিধম্ম যে পিটক, সেটির কটি অংশ রয়েছে, কি কি? এখানে অপশন আছে 4টি, 2, 3, 5 এবং 7। কোনটি হবে সঠিক উত্তর বলো? কোনটি সঠিক উত্তর হবে? অপর্ণা বলছে ডি, অপর্ণা বলছে ডি, দিলওয়ার বলছে 2 এর এ, দিলওয়ার বলছে এ, অপর্ণা বলছে ডি, অর্থাৎ দিলওয়ার মতে 2, অপর্ণা বলছে 7। আর কেউ? সাতটি, অপর্ণা সঠিক উত্তর একদম 7টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব বইয়ে পাবে না। আমি যে বইগুলোর নাম তোমাদের বলে দিয়েছি, সেই বিশেষ কিছু বই তোমরা যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সঠিক উত্তর তোমরা পাবে। সব বই কিন্তু এই প্রশ্নটি নেই। 7টি, অবশ্যই 7খানা। ত্রিপিটকের অন্তর্গত অভিধম্ম যে পিটকটি আছে, তার মোট অংশ হচ্ছে 7টি। কি কি সেই 7টি অংশ? সেই 7টি অংশ হচ্ছে ধর্মসঙ্গিনী বিভাগ, কথাবথু, উদ্গল, পঠঙ্কাতি, ধাতু কথা, যমক এবং পঠটান। এগুলো অবশ্যই মনে রাখবে। তো অভিধর্ম পিটকের মোট অংশ হচ্ছে 7টি। সেগুলি কি কি? ধর্মসঙ্গিনী বিভাগ, পট্টান, যমক, কথাবথু, উদ্গল, পঠাঙ্ক্র এবং ধাতু কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, মনে রাখবে। চলো পরের প্রশ্নে। এই প্রশ্নটি 3 নাম্বার, আমরা তৃতীয় প্রশ্ন আলোচনা করছি। নির্বাণ লাভকারী ব্যক্তিকে বৌদ্ধ দর্শনে কি বলা হয়? 4টে অপশন আছে, তীর্থঙ্কর, অর্হৎ, অভিমন্য নাকি সিদ্ধিমান। কোনটি হবে সঠিক উত্তর?
নির্বাণ লাভকারী ব্যক্তিকে বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে? কি হবে? দিলওয়ার দিলওয়ার বলছে অপশন ডি। অপশন ডি কি করে হয়? দিলওয়ার অপশন ডি বলছে, বাকি সবাই অপশন বি বলছো। ভেরি গুড। অপর্ণা, জিভে জল, জিভে জল কি নাম তোমার? প্রদীপ সরকার, প্রত্যেকে বি বলছে, একদম ঠিক। সঠিক উত্তর হবে অপশন বি, অরহত। নির্বাণ যে লাভ করেছে যে ব্যক্তি, তাকে বৌদ্ধ দর্শনে নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে অরহত নামে চিহ্নিত করা হয়, অরহত বলা হয়। এছাড়া আমরা জানি তীর্থঙ্কর বলা হয় কাকে? তীর্থঙ্কর বলা হয় জৈন দর্শনে। জৈন দর্শনে যে মুক্তিপ্রাপ্ত যে ব্যক্তি, তাকে বলা হচ্ছে তীর্থঙ্কর। আমরা জানি যে জৈন দর্শনে 24টি তীর্থঙ্করের কথা বলা হয় এবং শেষতম তীর্থঙ্করের নাম মহাবীর বা বর্ধমান। 23তম তীর্থঙ্কর হচ্ছেন পার্শ্বনাথ বা পরেশনাথ, এবং প্রথম হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ। এগুলো আমরা জানি। চলো, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। সঠিক উত্তর কিন্তু অরহত হবে, হ্যাঁ, সিদ্ধিমান নয় কিন্তু। এটা ঠিক করে নেবে। নেক্সট, পরেরটা। খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। বৌদ্ধ দর্শনের মোট টোটাল 25টা কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে 3 নম্বর কোশ্চেনটি হয়ে গেল। এবার আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন। চলো, এবার এই প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর, ইন্দ্রিয় সমূহের নিজ নিজ ভোগ্য বিষয়ের প্রতি ধাবিত ও সংযুক্ত হওয়াকে বৌদ্ধ দর্শনে কি বলা হয়? আবার বলছি প্রশ্নটা, ইন্দ্রিয় সমূহের নিজ নিজ ভোগ্য বিষয়ের প্রতি ধাবিত ও সংযুক্ত হওয়াকে বৌদ্ধ দর্শনে কি বলা হয়? কি উত্তর হবে? তৃষ্ণা, নাকি বিজ্ঞান, নাকি স্পর্শ, নাকি সরায়তন? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4 নম্বর প্রশ্ন বলো। চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর চারের এ বলছে তৃষ্ণা। একজন বলেছে চারের এ তৃষ্ণা। বাকিদের উত্তর নেব। বাকিরা বলো। এ, এ সবাই বলছে। পায়েল বসু এ, অপর্ণা এ, আমরা কজন এ, প্রদীপ সরকার এ। আচ্ছা, প্রত্যেকেই বলছো তৃষ্ণা, তাই না? কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্পর্শ। সঠিক উত্তর হয়ে যাবে কি? স্পর্শ। দেখো, আমরা যে দ্বাদশ নিদানের কথা পড়েছি, এখানে প্রত্যেকে এ বলছে না, এ হবে না, মৃন্ময় রয় এ হবে না, হবে স্পর্শ, অপশন সি। দ্বাদশ নিদানে আমরা দেখেছি যে 12টি নিদান বা কারণের কথা বলা হয়েছে দুঃখের, এবং 12টি নিদানকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। এই 12টি নিদান বা কারণ কি? এগুলো হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি এবং জরামরণ। তো কি হচ্ছে দেখো, সরায়তন মানে কি? সরায়তন মানে হচ্ছে 6টি ইন্দ্রিয়ের কথা বলা হয়। ঠিক আছে, 6টি ইন্দ্রিয়ের কথা বলা হয়। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন। সরায়তনের পরে হচ্ছে স্পর্শ। ঠিক আছে, সরায়তনের পরে হচ্ছে স্পর্শ। এই যে ইন্দ্রিয় সমূহ, এই যে 6টি ইন্দ্রিয় যখন উৎপত্তি লাভ করলো 6টি ইন্দ্রিয় থেকে, তারা কি করে? নিজ নিজ বিষয়ের প্রতি কিন্তু ধাবিত ও সংযুক্ত হয়। ঠিক আছে, সেটা স্পর্শের মাধ্যমে। স্পর্শ, সেটাকেই বলা হচ্ছে স্পর্শ। ঠিক আছে, স্পর্শ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। এই যে সরায়তনের মাধ্যমে 6টি ইন্দ্রিয় হলো, সেই ইন্দ্রিয়ের পরে স্পর্শ, সেই সরায়তনের পরে আছে স্পর্শ। স্পর্শ মানে হচ্ছে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ। এই যে ইন্দ্রিয় সমূহের নিজ নিজ বিষয়ের প্রতি সংযুক্ত হওয়া বা কে বৌদ্ধ দর্শন বলা যায় স্পর্শ। আর তৃষ্ণাটা জিনিস কি? তৃষ্ণা হচ্ছে ভোগ বাসনা। ঠিক আছে, তৃষ্ণা ভোগ বাসনা। এবং বিজ্ঞান কি? বিজ্ঞান আমরা জানি যে মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক যে চেতনা, সেটাকে বলা হয়েছে বিজ্ঞান। তাহলে এখানকার সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম স্পর্শ। হ্যাঁ, অসিত মৃদাঙ্গ ঠিক বলেছ, স্পর্শ। ভেরি গুড। নেক্সট, পরেরটা আসছে। চলো, 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন। আমরা আজকে মোট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো, কি
কি বলছে দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখি কে উত্তর দিতে পারে এটার। অষ্টাঙ্গিক মার্গের প্রথম 7টি অঙ্গকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গের প্রথম যে 7টি অঙ্গ আছে সেই অঙ্গকে কি বলা হচ্ছে? অপশান দিয়ে দিচ্ছে সপ্ত সমাধি পরিষ্কার, সপ্ত আঙ্গিক নিষ্কাশন, সপ্ত মার্গ নিবরণ, নাকি সপ্ত স্কন্ধ বোধি। কি হবে সঠিক উত্তর বলো? উত্তর পাচ্ছি, দেখা যাক। আর কেউ বলো? অপর্ণা বলছে অপশান এ। অপশান এ বলছে অপর্ণা। আর একজন আছে এখানে ক্যাম্প কনসেপ্ট এ বলছে। আর কেউ? আর বলো। অষ্টাঙ্গিক মার্গের প্রথম যে 7টি অঙ্গ, অষ্টাঙ্গিক মার্গ আমরা জানি বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। তার 4 নাম্বার যে বা চতুর্থ যে আর্য সত্য, ঠিক আছে, দুঃখ নিরোধ মার্গ, এখানে 8টি মার্গের কথা বলা হয়েছে যার মাধ্যমে আমরা দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারি। মার্গ বা পথের কথা বলা হয়েছে। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। তো এখন প্রথম যে 7টি আছে অর্থাৎ সম্যক সমাধি বাদে প্রথম যে 7টি, সেই 7টিকে কি বলা হয়? এখানে প্রশ্ন করা হয়েছে, দুজনেই সঠিক উত্তর দিয়েছে। সপ্ত সমাধি পরিষ্কার বলা হয়। আবারও বলছি, আমাদের এই চ্যানেলে পিএসসি এবং এসএসসির জন্য ফিলোসফির ওপর, ফিলোসফি বা পিএসসি এবং এসএসসির যে পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট টিচারের আছে সেখানে ফিলোসফি বিষয়ের ওপর কিন্তু ক্লাস নেওয়া হচ্ছে এবং আমি সেখানে বেশ কিছু বইয়ের কথা বলে দিয়েছি। সেই বইগুলোতে কিন্তু তুমি এই ধরনের প্রশ্ন পাবে, সাধারণ বই কিন্তু তুমি এই প্রশ্নগুলো পাবে না। তো যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। তো যাই হোক, সঠিক উত্তর হয়ে গেল সপ্ত সমাধি পরিষ্কার। নেক্সট, পরেরটা। এখানে যারা উত্তর দিচ্ছে অনেকে আমার ক্লাসের সঙ্গে যুক্ত আছেন, সেই জন্য উত্তরগুলো তারা দিতে পারছে। চলো নেক্সট, পরেরটা এবার বলো। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্বাদশ নিদানের মধ্যে তৃষ্ণা এর কারণ কি? তৃষ্ণা এর কারণ কি হবে? কোনটি হবে? সংস্কার, বেদনা, উপাদান নাকি স্পর্শ? তৃষ্ণা এর কারণ কি হবে? প্রদীপ সরকার এ অপশন বলছে সংস্কার, নাকি? একটু নাম্বারটা দিয়ে বলবে কত নাম্বারের তোমরা প্রশ্নের উত্তর দিচ্ছ সেটা বলবে, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে কত নাম্বারের। তোমরা যদি পারো অবশ্যই এই ভিডিওটিকে একটু শেয়ার করে দাও, বাকি অন্যান্যর কাছে পৌঁছে যাক, এটি রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। এটা অনেক খেটে খুঁটে ভিডিও তৈরি করছি তো, এবং সত্যিই কোশ্চেনগুলো আমি কিন্তু অনেক গভীর থেকে তৈরি করেছি। বেশ কিছু কোশ্চেন এমন পাবে তোমরা কোনোদিন শোনোইনি, ঠিক আছে? সুতরাং একটু কাইন্ডলি যদি তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দাও আমি খুব উপকৃত হব তোমাদের কাছে। থ্যাংক ইউ। তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদিতে। ভেরি গুড। চলো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 6B বলছে, 6B। অপর্ণা বি, তিলওয়ার বি, কাঞ্চন বি, সবাই বি বলছে। ভেরি গুড, বি। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ অপশান বি। কারণ আমরা জানি অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা। তাহলে তৃষ্ণার আগে আছে বেদনা, তাই বেদনা হয়ে যাচ্ছে তৃষ্ণার কারণ। ভেরি গুড, এটা আর বলার কিছু নেই। চলো নেক্সট, পরেরটায় আসি। 7 নম্বর প্রশ্ন এবার আমরা পৌঁছবো। ভেরি গুড, চলো নেক্সট। এটাও আশা করি তোমরা পারবে। 7 নম্বর প্রশ্ন, সুত্ত পিটক কতগুলি নিকায় বা অংশে বিভক্ত? সুত্ত পিটক কতগুলি নিকায় বা অংশে বিভক্ত? পরের প্রশ্ন। 7-এর কোনটি হবে সঠিক উত্তর? সুত্ত পিটক বলার চেষ্টা করো। কতগুলি নিকায় বা অংশে বিভক্ত আছে সুত্ত পিটক? অপশন আছে 2, 3, 5 নাকি 7। কোনটি হবে সঠিক উত্তর? অপর্ণা ঘোষ অপশন সি, কাঞ্চন ঘোষ বলছে অপশন সি, বাকিরা অপশন সি বলছে প্রত্যেকেই। আচ্ছা, অপশন সি। সুত্ত পিটকের মোট কতগুলি নিকায় বংশ বিভক্ত? অবশ্যই আমরা জানি 5টি নিকায় বিভক্ত, পঞ্চনিকায়। সুত্ত পিটক 5টি নিকায় বিভক্ত। অনুপম মল্লিক ঠিক। অপশন বি না, অপশন বি নয়, অপশন বি হবে না, 3টি হবে না, অপশন সি হবে সঠিক উত্তর, 5টি। কারণ আমরা জানি
পাঁচখানা নিকায়ের কথা বলা আছে সূত্র পিটকে। দীর্ঘ নিকায়, অঙ্গুত্তর নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায় এবং ক্ষুদ্রক নিকায়, এই পাঁচটি নিকায়ের কথা বলা আছে। দীর্ঘ নিকায়ে মোট সূত্র আছে 34টি, মধ্যম নিকায়ে সূত্র আছে 152টি, তারপরে অঙ্গুত্তর নিকায়ে সূত্র আছে 11টি, অঙ্গুত্তর নিকায় না, সংযুক্ত নিকায়ে 11টি, অঙ্গুত্তর নিকায়ে সূত্র আছে 230টি। দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায় এবং অঙ্গুত্তর নিকায়, এগুলো সূত্র আছে। এবং আমরা জানি যে দীর্ঘ নিকায় যেটা আছে সেখানে কিন্তু যে দার্শনিক ব্যাখ্যা সেগুলো কিন্তু বলা আছে। ভেরি গুড, প্রত্যেককেই সঠিক উত্তর দিচ্ছ, অপশান সি 5টি। এবং সংযুক্ত যে নিকায় সেখানে জাতকের বিভিন্ন গল্প আছে। এবং আমরা জানি ক্ষুদ্রক নিকায়ে সেখানে কিন্তু নির্বাণের যে প্রকৃতি সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম যে সূত্র পিটকে মোট কতগুলি অংশ আছে নিকায়, সেটা হচ্ছে অপশান সি 5টি। চলো নেক্সট, পরেরটায় আসি। পরের প্রশ্ন কি উত্তর হবে এখন আমি বলে দিলাম। 8 নম্বর প্রশ্ন, জাতকের গল্প কোন নিকায়ের অন্তর্গত? জাতকের গল্প বৌদ্ধ দর্শনের জন্মের সঙ্গে জড়িত বিভিন্ন গল্প আলোচনা করা হয়েছে। হ্যাঁ, অঙ্গুত্তর নিকায় 230টি আছে, অঙ্গুত্তর নিকায় 230টি। ভেরি গুড, কি বললাম একটু আগে দেখে নিতে হবে। অঙ্গুত্তর নিকায় আছে 230টি সূত্র। থ্যাংক ইউ অপর্ণা। জাতকের গল্প কোন নিকায়ের অন্তর্গত? একটু আগে আমি বলে দিলাম, বলো। বুদ্ধদেবের জন্ম সংক্রান্ত যে সমস্ত কাহিনীগুলো আছে সেগুলো জাতক নামক গ্রন্থে সেগুলো বর্ণনা আছে। এখন আমি উত্তর বলে দিলাম। 8-এর বি, 8-এর ডি, অনুপম মল্লিক বি, অপর্ণা ঘোষ বি। আমরা কজন ডি? না, ডি হবে না। এক্ষুনি বলে দিলাম জাতকের যে গল্প সেটা কিন্তু সংযুক্ত নিকায়ে আছে। সংযুক্ত নিকায়ে আছে জাতকের গল্প, ঠিক আছে? তাই 8-এর উত্তর হয়ে গেল অপশান বি। নেক্সট, পরেরটা আসি। চলো, আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, চেষ্টা করো উত্তরগুলো দেওয়ার। দেখি তোমাদের কিরকম মনে আছে। চলো নেক্সট, পরেরটা 9 নম্বর কোশ্চেন। অপশান বি সঠিক উত্তর। ভেরি গুড, ওকে। 9 নাম্বার, কোন পিটকে বুদ্ধদেবের বাণী ও উপদেশাবলী সংকলিত হয়েছে? আমরা জানি গৌতম বুদ্ধের যে ত্রিপিটক, যে বৌদ্ধ ধর্মের যে মূল গ্রন্থ ত্রিপিটক, সেখানে কিন্তু 3টে পিটকে ভাগ করা হয়েছে: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। তো এখানে বলা হচ্ছে কোন পিটকে বুদ্ধদেবের বাণী এবং উপদেশাবলী সংকলিত হয়েছে। কোনটি হবে সঠিক উত্তর এখানে? বলো। অঙ্কের প্রশ্নের নাম্বার দিয়ে বলবে, প্রশ্নের নাম্বারটা দিয়ে বলবে, তাহলে সুবিধা হয় বুঝতে। অপশান আছে বিনয়, সূত্র, অভিধম্ম এবং জাতক। অপশান অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ভেরি গুড, প্রত্যেকে ঠিক। বি বি বি, ইয়েস, প্রত্যেকে বি, একদম ঠিক। সূত্র পিটকে কিন্তু বুদ্ধদেবের বাণী এবং উপদেশগুলি কিন্তু সংকলিত করা আছে। বিনয় পিটকে কি আছে? আচার আচরণ, এই সমস্ত বিষয় কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীরা কিভাবে আচার আচরণ করবেন সেই বিষয় কিন্তু দেওয়া আছে বিনয়। অভিধম্ম পিটকে কি দেওয়া আছে? অভিধম্ম পিটকে বিভিন্ন দার্শনিক আলোচনা কিন্তু অভিধম্ম পিটকে আলোচিত হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। ভেরি গুড, পরেরটাই চলো। খুব সুন্দর উত্তর দিচ্ছ তোমরা। নেক্সট, পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আশা করি এটার সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই জানো। 9-এর বি, হ্যাঁ ভেরি গুড, 9-এর বি, ঠিক আছে। 10 নম্বর, তোমরা অবশ্যই প্রশ্নের নাম্বারটা দিয়ে উত্তর দেবে, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কোন আর্য সত্যে বৌদ্ধ কার্যকারণ তত্ত্বের উল্লেখ আছে? এখানে 4টে অপশান আছে, এটা বোধহয় বোঝা যাচ্ছে না। শেষের অপশানটা হচ্ছে তৃতীয়। প্রথম, চতুর্থ, দ্বিতীয় আর তৃতীয়, কোনটি হবে সঠিক উত্তর? বৌদ্ধ কার্যকারণ তত্ত্বের উল্লেখ কোথায় আছে? এমডি দিলওয়ার,
অনুপম মল্লিক সব সি সি, ভেরি গুড। এটা সহজ ছিল। বৌদ্ধ কার্যকারণ তত্ত্বের উল্লেখ আছে দ্বিতীয় আর্য সত্যে। আমরা জানি দ্বিতীয় আর্য সত্য হচ্ছে দুঃখ নিবৃত্তির উপায় আছে, যেটা আমরা জানি। দুঃখ প্রথম হচ্ছে দুঃখ, তারপর হচ্ছে দুঃখের কারণ আছে দ্বিতীয় আর্য সত্যে, তারপরে দুঃখের নির্বাণ সম্ভব, এবং চতুর্থ আর্য সত্যে দুঃখের নিবৃত্তির উপায় আছে। তো এখন দ্বিতীয় যে আর্য সত্য, অর্থাৎ দুঃখ বিভিন্ন কারণ আছে, দুঃখ সমুদয়, সেখানে কিন্তু কার্যকারণ তত্ত্বের উল্লেখ করা হয়েছে। কারণ আমরা জানি 12টি যে কারণের কথা বলা হয়েছে, হ্যাঁ প্রত্যেকেই ঠিক। অপশন সি দ্বিতীয়, অপশন সি দ্বিতীয়, হ্যাঁ ভেরি গুড, ঠিক বলেছ। নেক্সট, পরেরটায় যাই। এবার 4 নাম্বার, এই 11 নম্বর প্রশ্নের উত্তর দেখি, এটির সঠিক উত্তর কে দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা এটি সঠিক উত্তর অনেকেই ভুল করবে, এই বিশ্বাসটা আমার আছে। চলো দেখি, সম্যক সমাধির কয়টি স্তর আছে? অপশন আছে 3, 5, 7 এবং 9। দেখা যাক এটা সঠিক উত্তর কতজন দিতে পারে। এটি সঠিক উত্তর কে কে দিতে পারে দেখা যাক। দিলওয়ার বলছো 11-র 4টি, এখানে 4 অপশন আছে, আছে কি? 4 তো অপশনে নেই। কাঞ্চন ঘোষ 4টি, না। বি সি 4টি, এখানে 4 তো অপশনেই নেই। ভালো করে অপশনগুলো পড়ো। অপশনে আছে 3টি, 5টি, 7টি, 9টি। কি হবে সঠিক উত্তর? উত্তর ভুল আছে, একদমই না। উত্তর ভুল থাকলে আমি এই প্রশ্ন দেবো না। উত্তর ভুল থাকলে এই প্রশ্ন দেবো না। আমি জেনে শুনে উত্তরটা করেছি এবং অপশনে 4 নাম্বার অপশন 4 উত্তরে রাখিনি, ঠিক আছে? 4 নামক অপশনটা আমি রাখিনি উত্তরে। উত্তর কখনোই ভুল নেই। এবং আমি প্রথমেই তোমাদের বললাম এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে না। এই কনফিডেন্স আমার ছিল, কারণ এই প্রশ্নটা সত্যিই খুব গভীর থেকে নেওয়া, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে সেক্ষেত্রে আমরা কি করব? তার জন্য আমাদের কিন্তু খুব ডেপথে পড়াশোনা করতে হবে। আমি যে বইগুলো বলেছি সেই বইগুলো খুঁটিয়ে পড়ো, নিশ্চয়ই পারবে। তো দেখো, সম্যক সমাধির আমরা সাধারণত পড়ে আসি 4খানা স্তর, 4খানা স্তর, কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখন প্রশ্ন যদি অপশানে এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে না, কারোর উত্তরে ঠিক হচ্ছে না। 3, 4, 3, 7, এ 3টি না, একদমই না। উত্তর হচ্ছে ডি 9টি। সঠিক উত্তর হচ্ছে ডি 9টি, ঠিক আছে? এই যে 4টির কথা আমরা পড়ে থাকি, সেই 4টি ব্যতীত আমরা যেরকম জানি, কি জানি, বিচার বিতর্ক প্রথম স্তর, তারপরে হচ্ছে আনন্দ অনুভূতি, তারপরে হচ্ছে আনন্দ অনুভূতি থাকলেও তৃতীয় স্তরে নিরাসক্ত হওয়া, এবং চতুর্থ স্তরে কি থাকে, যে অহংবোধ বিলুপ্ত হওয়া। তো এই 4টি থাকে, কিন্তু তার সঙ্গে আরও 5টি থাকে। প্রথম যে 4টি স্তর তাকে বলা হয় রূপমূলক স্তর। রূপমূলক, প্রথম যে 4টি স্তর সেটাকে বলা হচ্ছে রূপমূলক, ঠিক আছে? রূপমূলক। এবং পরের যে 5টি স্তর সেটাকে বলা অরূপমূলক। অরূপমূলক, রূপমূলক, অরূপমূলক। রূপমূলক হচ্ছে 4টি আর অরূপমূলক হচ্ছে 5টা, ঠিক আছে? প্রত্যেকটার এক একটা আলোচনা আছে। প্রথম যে 4টি, প্রথমে বললাম বিচার বিতর্ক, তারপরে হচ্ছে দ্বিতীয় স্তরে এই 4টের মধ্যে বিচার বিতর্ক থাকে, তারপরে চিত্তে আনন্দ অনুভূতি হয় দ্বিতীয় স্তরে গিয়ে, তৃতীয় স্তরে গিয়ে এই আনন্দ অনুভূতির সঙ্গে সঙ্গে নিরাসক্ত একটা বিষয় থাকে, তারপরে শেষ 4 নম্বর স্তরের শেষের স্তরে থাকে, মানে রূপমূলক স্তরের অহংবোধ, যেটা অহংবোধ থাকে তৃতীয় স্তর পর্যন্ত, কিন্তু চতুর্থ স্তরে গিয়ে অহংবোধ বিলুপ্ত হয়। এইখানে হয়ে গেল রূপমূলক স্তরের শেষ। তারপরে শুরু হয় অরূপমূলক স্তর। অরূপমূলক স্তরে থাকে 5টা স্তর। কি কি? প্রথম স্তরে থাকে, প্রথম স্তরে যে চিত্ত সেটা অনন্ত আকাশে বিরাজ করে। 6 নম্বর স্তরে অনন্ত চেতনায়তনে বিরাজ করে, চেতনায়তন। 7 নম্বর স্তরে অনন্ত অকিঞ্চানায়তনে বিরাজ করে, অকিঞ্চনায়তন।
8 নম্বর স্তরে বেদনা ও সংজ্ঞার জ্ঞান থাকে এবং 9 নম্বর স্তরে বেদনা ও সংজ্ঞার জ্ঞান বিলুপ্ত হয়। তো যাই হোক, এটা একটু জটিল কোশ্চেন ছিল, একটু ডেপথ জ্ঞান না থাকলে এটা পারা যাবে না। তবে একটা কথা মনে রাখতে হবে যে অপশান যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা। 4 নাম্বার যদি চার যদি দেওয়া থাকতো এবং সেখানে যদি 9ও দেওয়া থাকে তাহলে অবশ্যই 9 করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট, পরেরটা আসি। নেক্সট, পরের প্রশ্নের উত্তর দাও। বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ কয়টি ভাগে বিভক্ত? বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ কয়টি অংশে, কয়টি ভাগে বিভক্ত অষ্টাঙ্গিক মার্গ? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? 2, 3, 4 না 6? কি হবে সঠিক উত্তর? বারোর অপশন বি। প্রত্যেকে বলছো বি, ভেরি গুড। বি, অনুপম, অপর্ণা, দিলওয়ার বি, ভেরি গুড। আমরা প্রত্যেকে জানি যে অষ্টাঙ্গিক মার্গে 3টি ভাগে ভাগ করা হয়, প্রজ্ঞা, শীল এবং সমাধি। প্রজ্ঞা, শীল এবং সমাধি, অষ্টাঙ্গিক মার্গের 3টি ভাগে বিভক্ত। প্রজ্ঞাতে কি বলা হয়েছে? প্রজ্ঞাতে জ্ঞানের কথা বলা হয়েছে, তাই না? যে যথার্থ জ্ঞানের কথা বলা হয়েছে। প্রজ্ঞাতে থাকে 2টি জিনিস, একটি হচ্ছে সম্যক জ্ঞান এবং সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি বা সম্যক জ্ঞান একই কথা। সম্যক দৃষ্টি এবং সম্যক স্মৃতি, এই দুটো হচ্ছে প্রজ্ঞার বিষয়। তার পরবর্তী যে 5টা থাকে সেই পরবর্তী 5টিকে বলা হয় 12 নম্বরে 2টি না 2টি নয় তো 3টি ভাগে বিভক্ত। সবুজ দাস, 3টি, ভেরি গুড। হ্যাঁ, 3টি ভাগে বিভক্ত, প্রজ্ঞা, শীল এবং সমাধি। ঠিক আছে, প্রজ্ঞাতে জানি 2টো থাকে, সম্যক দৃষ্টি বা জ্ঞান এবং সম্যক স্মৃতি। তারপরে যে 5টা মানে 2 থেকে 6 পর্যন্ত, এই 5টি হচ্ছে শীল, যাকে পঞ্চশীল বলা হয়। সম্যক দৃষ্টিবাদ দিয়ে সম্যক সংকল্প, সম্যক জ্ঞান, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব। এই যে 5টি অর্থাৎ 2 থেকে 6, এটাকে বলা হয় শীল এবং শেষেরটাকে হচ্ছে সমাধি। তো যাই হোক, 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি, 3টি। হ্যাঁ, 3টি, 2টি হবে না। অসিত মৃদাঙ্গ, 2টি হবে না, 3টি হবে। হ্যাঁ, 3টি হবে, ভেরি গুড। প্রজ্ঞা, শীল এবং সমাধি। চলো নেক্সট, পরেরটা আসি। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কি আছে প্রশ্নটি? নিম্নলিখিত কোনটি পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়? নিম্নলিখিত কোনটি পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়? অপশন আছে সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক দৃষ্টি, সম্যক আজীব। আমি একটু আগেই উত্তর বলে দিলাম, বলো, চেষ্টা করো। তেরো নম্বর প্রশ্ন, পঞ্চশীল অন্তর্ভুক্ত নয়, কি হবে? 13C বলছে অনুপম, দিলওয়ার সি, অপর্ণা ঘোষ সি বলছো, সবুজ দাস সি, ভেরি গুড। প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছে অপশন সি। একটু আগেই বললাম সম্যক দৃষ্টি, দৃষ্টি মানে জ্ঞান বা সম্যক জ্ঞান, যথার্থ জ্ঞান। এই যথার্থ জ্ঞানকে বলা হয় প্রজ্ঞা। সেগুলো পঞ্চশীলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। পঞ্চশীলে বাকিগুলো আছে, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব এবং সম্যক ব্যায়াম। এই যে 5টি আছে সেগুলো হচ্ছে শীলের অন্তর্ভুক্ত। শীল মানে হচ্ছে সদাচার, সদ আচরণ করা। এবং এই 5টিকে তোমরা যদি দেখো সেখানে দেখবে প্রত্যেকটাই আচরণের কথা বলা হচ্ছে। সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, কাজ করা, সম্যক আজীব অর্থাৎ জীবিকা অর্জন, এবং সম্যক ব্যায়াম, সেগুলোকে মনে মনে প্র্যাকটিস করা। তো এখানে দৃষ্টি হয়ে যাবে, সম্যকশীল অন্তর্ভুক্ত নয়। ভেরি গুড। চলো নেক্সট, পরেরটায় আসি। হ্যাঁ, প্রত্যেকে ঠিক বলেছ। অসিত মৃদাঙ্গ ঠিক আছে, রবিউল ইসলাম ঠিক আছে। চলো নেক্সট, পরেরটায় আসি। 14 নম্বর প্রশ্ন।
14 নম্বর প্রশ্নে কি আছে? 14 নম্বর প্রশ্নে বলছে বিজ্ঞানবাদী বৌদ্ধগণ, ভালো করে প্রশ্নটা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব সহজে উত্তর দেওয়া সম্ভব নয়, এর জন্য ডেপথ জ্ঞান প্রয়োজন। বিজ্ঞানবাদী বৌদ্ধগণ কয় প্রকার নির্বাণের কথা বলেছে? বিজ্ঞানবাদীদের কথা এখানে বলা হয়েছে, কিন্তু ভালো করে উত্তর দেবে। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 এবং অপশন ডি 4। কোনটি সঠিক উত্তর হবে? কোনটি সঠিক উত্তর হবে? বিজ্ঞানবাদী বৌদ্ধগণ কয় প্রকার নির্বাণের কথা বলেছে? ভেরি গুড অপর্ণা ঘোষ, অপর্ণা ঘোষ, কাঞ্চন ঘোষ, ভেরি গুড। অপশন ডি হবে উত্তর, অপশন ডি। কি কি? অপশন ডি 4টি হবে। কি কি সেইগুলো যদি তোমরা কমেন্টে লিখতে পারো, কি কি আছে? না অপশন বি হবে না, অপশন ডি হবে সঠিক উত্তর, সি নয়, ডি ডি ডি। অসিত মৃদাঙ্গ ডি। কি কি এই 4টি? কি কি আন্দাজে উত্তর দিলে হবে না, আমাদের কিন্তু ডেপথ জ্ঞান প্রয়োজন। ঠিক আছে, যদি পরীক্ষা হয় এবং পরীক্ষা যদি সাকসেস পেতে হয় খুব থরলি পড়াশোনা করতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। যে লেভেলেই থাকো না কেন সবাই কিন্তু পারবে। এই 4টি নির্মাণের সেই 4টি প্রকার কি কি বিজ্ঞানবাদীদের মতে? কি হবে? একটা হচ্ছে ধর্মকায়, একটা হচ্ছে উপাধি বিশেষ, একটা হচ্ছে অনুপাধি শেষ এবং একটা হচ্ছে অপ্রতিষ্ঠিত। ধর্মকায় নির্বাণ, উপাধি বিশেষ নির্বাণ, অপ্রতিষ্ঠিত নির্বাণ এবং অনুপাধি শেষ নির্বাণ। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ভেরি গুড, অপর্ণা ঘোষ অলরেডি বলে দিয়েছে, ধর্মকায়, উপাধি শেষ, অনুপাধি শেষ, অপ্রতিষ্ঠিত। ভেরি গুড, ভেরি গুড অপর্ণা ঘোষ, খুব সুন্দর। অপর্ণা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত আছে দীর্ঘদিন ধরে এবং সে ক্লাস করছে, আমাদের ক্লাসের সঙ্গেই যুক্ত আছে, পিএসসি ব্যাচের সঙ্গে অপর্ণা যুক্ত আছে এবং অপর্ণা এতক্ষণ যতগুলো উত্তর দিয়েছে প্রত্যেকটাই সঠিক উত্তর। ভেরি ভেরি গুড অপর্ণা। নেক্সট, পরেরটা যাব। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার 15 নম্বর প্রশ্নে আমরা পদার্পণ করব। 15 নম্বর প্রশ্নে কি বলছে? প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। 15 নম্বর প্রশ্ন, বিজ্ঞানবাদী বৌদ্ধরা, হ্যাঁ ভেরি গুড, এই তো একটু আগেই বলে দিলাম কি কি আছে। ধর্মকায়, উপাধি বিশেষ নির্বাণ, অপ্রতিষ্ঠিত নির্বাণ এবং অনুপাধি শেষ নির্বাণ। ঠিক আছে, এই 4 প্রকার নির্বাণের কথা বলেছে। এই প্রশ্নে বলছে বিজ্ঞানবাদী বৌদ্ধরা যে 4 রকম নির্বাণের কথা বলেছে তার মধ্যে জীবন মুক্তি বলতে তারা কোন নির্বাণটিকে বলছে? জীবন মুক্তি বলতে তারা কোন নির্বাণের কথা বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষা যদি হয় আমাদের কিন্তু প্রত্যেকে পরীক্ষায় বসতে হবে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। সুতরাং এমন কিছু কোশ্চেন আমি রেখেছি সেগুলো কিন্তু অনেকেরই অজানা। ঠিক আছে, অনেকেই দীর্ঘদিন পড়াশোনা করেননি, তাই আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে আমার ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলছে। ঠিক আছে, আপকামিং পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। ভেরি গুড, সঠিক উত্তর অপর্ণা ঘোষ দিয়েছ, রবিউল ইসলাম দিয়েছ, দীপঙ্কর না, দীপঙ্করের উত্তর ভুল হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে উপাধি বিশেষ নির্বাণ। উপাধি বিশেষ নির্বাণ। অপর্ণা ঘোষ ঠিক, রবিউল ইসলাম ঠিক বলেছ, দীপঙ্কর তোমার ভুল হয়ে গেল। ধর্মকায় নির্বাণ নয়, উপাধি বিশেষ যে নির্বাণ সেখানেই কিন্তু জীবন মুক্তির কথা বলা হয়েছে এবং অনুপাধি শেষ যে নির্বাণ সেখানে কিন্তু বিদেহ মুক্তির কথা বলা হয়েছে। বিজ্ঞানবাদীদের উপাধি বিশেষ নির্বাণে জীবন মুক্তি এবং অনুপাধি বিশেষ নির্বাণে বিদেহ মুক্তি, বিদেহ মুক্তির কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল উপাধি বিশেষ নির্বাণ। ভেরি গুড। নেক্সট, চলো পরেরটা আসি। 16 নম্বর প্রশ্ন। আমাদের 25টা টোটাল প্রশ্ন আছে আজকের ক্লাসে, তো তোমরা প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করো। কোন বৌদ্ধ সম্প্রদায়ের মতে প্রতিসংখ্যা নিরোধ হলো প্রকৃত দুঃখ নিবৃত্তির অবস্থা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখি এটির সঠিক উত্তর কারা দিতে পারে।
হ্যাঁ, সুদীপ্তা ঘোষ, তুমি আগের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। সুদীপ্তা ঘোষ, সুদীপ্তা ঘোষও আমাদের ক্লাসের একজন স্টুডেন্ট। এই প্রশ্নটির উত্তর দাও। কোন বৌদ্ধ সম্প্রদায়ের মতে প্রতিসংখ্যা নিরোধ হলো প্রকৃত দুঃখ নিবৃত্তির অবস্থা? কি হবে? দীপঙ্কর বলছে অপশন বি, 16 অপশন বি, শূন্যবাদী বা মাধ্যমিক। বাকিরা বাকিরা কি হবে? প্রতিসংখ্যা নিরোধ হলো দুঃখ নিবৃত্তির অবস্থা। অপশন আছে বৈশেষিক, মাধ্যমিক বা শূন্যবাদী, যোগাচার, নাকি বি সি উভয়ই। কোনটি হবে সঠিক উত্তর? প্রতিসংখ্যা নিরোধ এবং অপ্রতিসংখ্যা নিরোধ, এই দুই ধরনের নির্মাণের কথাও বৌদ্ধ দর্শনে বলা হয়েছে। এবং বৌদ্ধ দর্শনে এই দুই ধরনের, দীপঙ্কর বলছে বি, আর কেউ কিছু বলছে? আর বলো, উত্তর দাও। অপর্ণা ঘোষ 16 এ। সঠিক উত্তর হচ্ছে এ, হচ্ছে সঠিক উত্তর। অপর্ণা ঘোষ আবার সঠিক উত্তর দিয়েছে। বৈভাষিক হচ্ছে সঠিক উত্তর। অপর্ণা ঘোষ আবারও সঠিক উত্তর দিল যে সঠিক উত্তর হচ্ছে বৈভাষিক। এবং একই সঙ্গে সৌতান্ত্রিকও, অর্থাৎ হীনযান যে সম্প্রদায়, তারা কিন্তু দুই রকম বৌদ্ধ সম্প্রদায়, তারা দুই রকম নির্মাণের কথা উল্লেখ করেছে। সেটা হচ্ছে প্রতিসংখ্যা নিরোধ এবং অপ্রতিসংখ্যা নিরোধ। ঠিক আছে, তারা প্রতিসংখ্যা নিরোধকেই, প্রতিসংখ্যা যে নিরোধের কথা বলা হয়েছে, প্রতিসংখ্যা নিরোধ, সেখানে তারা প্রকৃত দুঃখ নিবৃত্তির উপায় বলেছে। ঠিক আছে, আর অপ্রতিসংখ্যা নিরোধে কিন্তু প্রকৃত দুঃখ নিবৃত্তি হয় না, সেখানে সাময়িক দুঃখ নিবৃত্তি হয়, কিন্তু আবার পরবর্তীতে তার জীবনে দুঃখ আসার সম্ভাবনা থাকে যারা অপ্রতিসংখ্যা নিরোধ নির্মাণ লাভ করে। কিন্তু প্রতিসংখ্যা নিরোধের ক্ষেত্রে দুঃখের সম্পূর্ণরূপে দুঃখ নিবৃত্তি ঘটে, এরা বলেছে বৈশেষিক এবং সৌতান্ত্রিক, অর্থাৎ হীনযান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা। চলো নেক্সট, পরেরটায় আসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কোশ্চেনগুলো মনোযোগ সহকারে দেখুন এবং সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন। এই প্রশ্নের উত্তর আপনাদের সকলের কাছ থেকে আমি নেব। বলুন কি হবে? 17 নম্বর প্রশ্ন। কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। 4টে অপশন দেওয়া আছে, কোনটি হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে নেব, সঠিক উত্তর দিতে হবে। বলো। প্রথম অপশন, বুদ্ধদেব 29 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। বুদ্ধদেব ভোগবিলাস ও কৃচ্ছ সাধনের মধ্যবর্তী পন্থা নেন। বুদ্ধদেব গয়ানগরে অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যানরত অবস্থায় সত্যোপলব্ধি করেন। নাকি বুদ্ধদেব 80 বছর বয়সে পাওয়ানগরীতে দেহত্যাগ করেন। এই যে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? অলরেডি উত্তর দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনুপম মল্লিক উত্তর বলছে এ হবে। অপর্ণা ঘোষ এ, কাঞ্চন ঘোষ বি, দীপঙ্কর বলছে এ, রবিউল ইসলাম এ, সকলে বলছে। এই প্রশ্নে আমি ছোট্ট একটা জায়গাতে একটু চেঞ্জ করেছি, সামান্য একটু ছোট্ট জায়গাতে আমি কিন্তু চেঞ্জ করেছি। সেই ছোট্ট জায়গাটা কিন্তু ধরতে হবে, ধরতে পারলেই তুমি এই উত্তর দিতে পারবে। এখনো পর্যন্ত যারা উত্তর দিয়েছে, মৃন্ময়ী রয়, কাঞ্চন ঘোষ, রবিউল ইসলাম, দীপঙ্কর, অপর্ণা, কাঞ্চন ঘোষ আবার বলছে 17 এ বলছে, প্রথমে 17 বি বলেছিল। যাই হোক, অনুপম মল্লিক কি হবে সঠিক উত্তর? এখনো পর্যন্ত যারা উত্তর দিয়েছে তাদের প্রত্যেকের উত্তর ভুল হয়েছে। ঠিক আছে, একটা আমি ক্লু দিয়ে দিলাম, প্রত্যেকের উত্তর ভুল। দেখো, প্রথম অপশন যারা এ বলছো তারা এটা সঠিক। বুদ্ধদেব 29 বছর বয়সেই কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিল। বুদ্ধদেবের জীবন কাহিনী সম্পর্কে যদি আমরা জানি, তো বুদ্ধদেবের পিতা শুদ্ধোধন
মাতা মায়াদেবী, তার স্ত্রী হচ্ছে যশোধরা বা গোপা, একটি তার পুত্র সন্তান হয়েছিল নাম রাহুল, এবং তিনি আমরা জানি জরা, ব্যাধি, মৃত্যু এবং সন্ন্যাস এই চারটি জিনিস দর্শন করার পর তার জীবনে প্রথমেই এটা বলা ছিল যে এই চারটে জিনিস তাকে সে দর্শন করলে কিন্তু সে জীবনে সন্ন্যাস গ্রহণ করবে। সেই জন্য তার বাবা রাজা শুদ্ধোধন তাকে খুব সযত্নে লালন পালন করতো, কোনো কিছুর অভাব রাখতো না। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি কিন্তু এই চারটে জিনিস তিনি দর্শন করেছিলেন, প্রথমে জরা, তারপর ব্যাধি, তারপর মৃত্যু, তারপর একটা সন্ন্যাসকে দেখে তিনি মনে করেন যে হ্যাঁ, সন্ন্যাস গ্রহণই জীবনের আসল লক্ষ্য, এবং এই সন্ন্যাসের মাধ্যমেই আমি কিন্তু দুঃখ থেকে মানুষের জীবনে দুঃখ থেকে নিবৃত্তি বা নির্বাণ আমি দিতে পারবো বা সম্ভব। তো পরবর্তীকালে তিনি 29 বছর বয়সে তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ঠিক আছে, যাই হোক, এবার সকলে দেখছি সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, দিলওয়ার, অসিত, মৃদাঙ্গ, ভেরি গুড। হ্যাঁ, অপর্ণা, অসিত, মৃদাঙ্গ বা সি বলছো কেন? জিভে জল, ডি, সুদীপ্তা দি, ভেরি গুড। তোমরা তাহলে সেই ছোট্ট বিষয়টা ধরতে পেরেছ। যাই হোক, তো তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কিন্তু তৎকালীন যে রীতি ছিল যে সন্ন্যাস গ্রহণে করার পর চরম কৃচ্ছ সাধনের মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব। তো সেই অনুযায়ী কিন্তু বুদ্ধদেব প্রথমে কৃচ্ছ সাধন শুরু করেছিলেন, কঠোর কৃচ্ছ সাধন, কিন্তু সেই কৃচ্ছ সাধনে দীর্ঘ 6 বছর তিনি কৃচ্ছ সাধনের মাধ্যমে তার জীবনে দুঃখ বা তিনি সত্যের উপলব্ধি পাননি। পরবর্তীকালে ভোগবিলাস এবং কৃচ্ছ সাধনের মধ্যবর্তী যে পন্থা সেটি তিনি কিন্তু অনুসরণ করেছিলেন। তাহলে এখানে বি নাম্বার অপশনটাও ঠিক, বুদ্ধদেব ভোগবিলাস ও কৃচ্ছ সাধনের মধ্যবর্তী পন্থা অবলম্বন করেন, এবং হ্যাঁ, সুজাতা নামক এক ব্যক্তির কাছ থেকে পায়েস খাওয়ার পর দীর্ঘ 7 সপ্তাহ বা 6 সপ্তাহ, 7 সপ্তাহই বলা হয়, পর তিনি ধ্যানরত অবস্থায় তিনি কিন্তু সত্য উপলব্ধি করেছিলেন। ঠিক আছে, এবং সেটা কি গয়া নগরে, হ্যাঁ, অশ্বত্থ বৃক্ষের নিচে, এবং যে নদীটি ছিল, নদীটি হচ্ছে নিরঞ্জনা নদীর তীরে, নিরঞ্জনা নদীর তীরে। ঠিক আছে, একদম ঠিক। কাঞ্চন, হ্যাঁ, অপর্ণা, সবাই ঠিক বলছো, ভেরি গুড। হ্যাঁ, তো সত্য উপলব্ধি করেছিল। সেই অশ্বত্থ বৃক্ষের এখন নাম হয়েছে বোধিবৃক্ষ। ঠিক আছে, গয়ানগরের নিরঞ্জনা নদীর তীরে তিনি ধ্যানরত অবস্থায় তিনি কিন্তু সত্যের উপলব্ধি পেয়েছিলেন। এই যে 4 নাম্বার যে অপশন, এখানে ছোট্ট একটা ভুল আছে, এটা হচ্ছে 80 বছর বয়সেই তিনি পেয়েছিলেন, কিন্তু এটা পা বা নগরী হবে না, এই পা বা নগরী হবে না, এটা হয়ে যাবে কুশীনগরে, তাই না? এই ছোট্ট জিনিসটা আমি একটু ভুল দিয়েছিলাম, যেটা তোমরা প্রথমে ধরতে পারোনি, যাই হোক পরে ঠিক করেছো, ভেরি গুড। গড়, সোনাডাঙ্গা, আমরা কজন, যাই হোক প্রত্যেকেই এবার ঠিক বলেছো। তাহলে বুঝতে পারলে সঠিক উত্তর হয়ে গেল এটা সঠিক নয়, অ্যাকচুয়ালি পাবানগর হবে না, এটা হবে কুশি, এটা হবে কুশীনগর। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট, পরেরটায় আসি, পরের প্রশ্নে আসি। 18 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, বৌদ্ধ দর্শন থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসেই, এবং সেই প্রশ্নে পূর্ণ উত্তর পেতে গেলে আমাদের কিন্তু এগুলো ভালো করে জানতে হবে। কোন বক্তব্যটি সঠিক? এখানে 4টি বক্তব্য দেওয়া আছে, কোন বক্তব্যটি সঠিক পড়ো, দিয়ে বলো। অসিত মৃদাঙ্গ 86 বছর বলছে, না 86 বছর নয়, ওটা 80 বছরই হবে। 80 বছরই তো সম্ভবত হবে, হ্যাঁ 80 বছর হবে। তিনি 35 বছর বয়সে তিনি মানে নির্বাণ লাভ মানে করেছিলেন, সত্য উপলব্ধি পেয়েছিলেন, এবং 35 বছর থেকে আরও 45 বছর তিনি কিন্তু করেছিলেন, মানে বেঁচে ছিলেন। তো এ দুটো যোগ করলে হয়ে যায় 80। আমার মনে হচ্ছে এটা 80 হবে, তবুও অসিত বাবু আপনি বলছেন 86, একটু দেখে নেবেন। হ্যাঁ, নিরঞ্জনা বা ফল্গু নদীর তীরে, একদম ঠিক। পাবানগরীতে মহাবীর, ঠিক, একদম ঠিক, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। পাবানগরীতে মহাবীর, এবং মহাবীর 72 বছর সম্ভবত উনি বেঁচেছিলেন, সম্ভবত 72 বছর। ঠিক আছে, ভেরি গুড স্যার। নদীটা নিরঞ্জনা নয়, ফল্গু নদী, ওই একই নাম, নিরঞ্জনা নদীকেই ফল্গু নদী বলা হয়, নিরঞ্জনা নদীর তীরে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি দাও, কি হবে সঠিক উত্তর বলো।
বলো তাহলে এটার কি হবে? উত্তর অলরেডি চলে এসছে, অপশন ডি। প্রত্যেকে বলছে ডি 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 ডি, ভেরি গুড। সবুজ দাস ডি, অপর্ণা ডি, প্রত্যেকে ডি। হ্যাঁ দেখো কেন ডি হচ্ছে, মানে কোনোটিই নয় বলছে। কেন কোনোটি নয়? কারণ বিনয় পিটকে দার্শনিক তত্ত্ব আলোচিত হয়নি। বিনয় পিটকে আলোচিত হয়েছে বাণী, বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কিত বিধিনিষেধ। এইটি হবে বিনয় পিটকে। বিনয় পিটক হচ্ছে এইটি হবে। সুত্ত পিটক, সুত্ত পিটক আমরা একটু আগে আলোচনা করেছি। সুত্ত পিটকে বাণী এবং উপদেশাবলী নিয়ে লিপিবদ্ধ আছে, এবং অভিধর্ম যে পিটক সেখানে কিন্তু আমরা জানি দার্শনিক তত্ত্ব আলোচিত হয়েছে। তাহলে এখানে কোনোটি সঠিক উত্তর হবে না, তাই উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। ভেরি গুড, প্রত্যেকে সঠিক বলেছ, থ্যাংক ইউ। নেক্সট পরেরটা আসি, চলো 19 নাম্বার। এই প্রশ্নের সঠিক উত্তর দাও দেখি। এটিকে কি হবে বলার চেষ্টা করো। 19 নম্বর প্রশ্ন, বুদ্ধের নৈতিক অনুশাসনকে অবিকৃত রূপে অনুসরণ করার পক্ষপাতী হলেন। বৌদ্ধের যে নৈতিক অনুশাসনটিকে অবিকৃত রূপে অনুসরণ করেছে কারা? কি হবে সঠিক উত্তর? অপশানে হীনযানীরা, নবীনপন্থীরা, মহাযানীরা, নাকি বোধিসত্ত্ব যানরা? কোনটা হবে সঠিক উত্তর? 19 নম্বর প্রশ্ন, বলো। উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? উত্তর চলে এসছে অলরেডি, বলো কি হবে? আচ্ছা এখানে কি হবে? বৌদ্ধের নৈতিক অনুসরণ অবিকৃত অনুসরণ করার পক্ষপাতী হচ্ছে হীনযানরা। কারণ আমরা প্রত্যেকে জানি হীনযানীরা হচ্ছে কঠোরপন্থী বা প্রাচীনপন্থী, এবং হীনযানীরা, হ্যাঁ প্রত্যেকেই ঠিক বলছো, অপশন এ প্রত্যেকেই ঠিক, একদম সঠিক। 19-এর এ হবে সঠিক উত্তর। আর এই বাকি যে কটা আছে সবই মহাযানকেই নির্দেশ করছে। নবীনপন্থী, হ্যাঁ মহাযান, বোধিসত্ত্বযান, প্রত্যেকেই মহাযান বলা হয়। এবং যে হীনযানীরা, আসলে ব্যাপারটা কি হয়েছিল যে বুদ্ধদেবের যে বাণীগুলো সেগুলো তো তিনি কোনো গ্রন্থাকারে লিখে যাননি। এবার কি হয়েছে, পরবর্তীকালে তার যে মত সেটা তার শিষ্যদের মধ্যে সমস্যা তৈরি করেছে, আসল মতটা কি হবে। এর ফলে প্রয়োজন পড়ল যে তার মতগুলোকে লিপিবদ্ধ করার। এর ফলে তৈরি হয়ে গেল দুটো সম্প্রদায়। ঠিক আছে, কোনো একটি সম্প্রদায় বলছে যে না, বুদ্ধদেবের যে সমস্ত নৈতিক উপদেশগুলো দিয়েছিল সেইগুলোকে আমরা সরাসরি মেনে চলবো। আর আরেকটি বিভাগ বলছে যে না, আমরা সেটা কিছুটা একটু মডিফাই করব। তো যারা বলেছে আমরা একদম অবিকৃত রূপে রাখবো তারা হচ্ছে হীনযান, আর যারা বলছে না একটু সহজ সরল করে নেবো তারা হচ্ছে বাকি তিনটে একজনকেই নির্দেশ করছে, মহাযান বা নবীনপন্থী বা বোধিসত্ত্বযান। হীনযানকে দুটো ভাগ করা আমরা জানি, বৈভাষিক এবং সৌতান্ত্রিক, যাদের বস্তুবাদী বলা হয়। এবং মহাযানকে দুটো ভাগ করা যায়, যোগাচার বা বিজ্ঞানবাদী এবং মাধ্যমিক বা শূন্যবাদী, যারা ভাববাদী বলা হয়। ঠিক আছে, বৈভাষিকদের বাহ্য প্রত্যক্ষবাদী, সৌতান্ত্রিকদের বাহ্য অনুমেয়বাদী বলা হয়। চলো নেক্সট পরেরটায় যাই। 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো। 20 নাম্বার, শূন্যবাদী নাগার্জুন এর মতে নির্বাণ হলো। কোনটি হবে সঠিক উত্তর? শূন্যবাদী নাগার্জুনের মতে কোনটি হবে সঠিক উত্তর? নির্বাণ। 20 নম্বর প্রশ্ন, কি হবে বলো। 20টা হীনযান না তো, 20 তো হীনযান নাই, ওটা 19 নম্বর প্রশ্ন হবে। হ্যাঁ আচ্ছা, অনুপম মল্লিক, অপর্ণা ঘোষ তোমরা উত্তর দিয়েছ, কাঞ্চন ঘোষ প্রত্যেক বলছে এ, একদমই ঠিক। অবর্ণনীয় অবস্থা, নাগার্জুন শূন্যবাদী বা মাধ্যমিকবাদী নাগার্জুন, হ্যাঁ তিনি নির্বাণকে অবর্ণনীয় অবস্থা হিসাবে তিনি কিন্তু ঘোষণা করেছেন। অবর্ণনীয় বা তুরীয় অবস্থা বলা হয়, তুরীয় অবস্থা।
ঠিক আছে, নির্বাণের যে বিভিন্ন রকম অবস্থার কথা বলা হয়েছে, যে আনন্দ স্বরূপ অবস্থা বা অপরিবর্তনীয় অবস্থা বা চির অবলুপ্তির অবস্থা এবং অবর্ণনীয় অবস্থা, সেখানে নাগার্জুন কিন্তু অবর্ণনীয় কথাটাই বলছে। হ্যাঁ, প্রত্যেকে সঠিক। মৃদাঙ্গবাবু, প্রদীপ সরকার, অতনু সাহা, প্রত্যেকেই সঠিক উত্তর। 20 এ হবে সঠিক উত্তর, একদম সঠিক, অবর্ণনীয় অবস্থা। ভেরি গুড। চলো নেক্সট, পরেরটায় আসি। আমরা মোট 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার মধ্যে 20টি কোশ্চেন অলরেডি হয়ে গেল, আর 5টি প্রশ্ন আছে, খুব তাড়াতাড়ি আমরা ক্লাস শেষ করব। চলো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কি বলছে? এই প্রশ্নটি সঠিক উত্তর দাও তোমরা। এই প্রশ্নটি সঠিক উত্তর কি হবে? বুদ্ধদেব নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে তুলনা করেছেন কিসের সঙ্গে? অনেকেই ভুল করবে আশা করছি। চলো দেখি। সঠিক উত্তর কি হবে বলো? সবুজ দাস এ বলছো। 21 নম্বরের কোশ্চেনে সবুজ দাস এ, অনুপম মল্লিক ডি, রবিউল ডি, আর কেউ? অপর্ণা ডি, অপর্ণা ডি, অতনু সাহা এ। না, সঠিক উত্তর হয়ে গেল ডি, ভাজা বীজের সঙ্গে। নির্বাণ প্রাপ্ত ব্যক্তি তাকে তুলনা করা হয়েছে ভাজা বীজের সঙ্গে। অর্থাৎ কি বলা হচ্ছে? ভাজা বীজ, যেমন ভাজা বীজ থেকে যেমন কিছু উৎপন্ন হতে পারে না, ভাজা বীজকে তুমি যদি রোপণ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো কিছু উৎপন্ন হবে না। হ্যাঁ, কাঞ্চন ঘোষ একদম ঠিক, ডি। ঠিক আছে, নির্বাণ প্রাপ্ত ব্যক্তি যেহেতু সে নির্বাণ লাভ করেছে, তাই সে যতই সমাজের জন্য কাজ করুক সে কিন্তু আর দুঃখের বেড়াজালে আবদ্ধ হবে না। ঠিক আছে, অঙ্কুরিত বীজের কথা আমরা পড়ব পরবর্তী ক্লাসে। সেখানে আমরা দেখব যে ওই যে ক্ষণিকত্ববাদের কথা বলা হয়েছে, বীজের যে বিভিন্ন ভাগ, ক্ষণিকত্ববাদ অর্থাৎ একটি ক্ষণ থেকে অন্য ক্ষণে যে পদার্পণ, সেখানে অঙ্কুরিত বীজের কথা কিন্তু সেখানে বলা হয়েছে। তাই অনেকেই ভুল হয়ে যেতে পারে। না মৃদাঙ্গবাবু, এটা হবে অপশান ডি হবে, ঘরে থাকা বীজও হবে না, অঙ্কুরিত বীজও হবে না। সঠিক উত্তর হবে ভাজা বীজের সঙ্গে, কারণ ভাজা বীজ আর কিছু উৎপন্ন করতে পারে না। ঠিক একই রকমভাবে নির্বাণ প্রাপ্ত ব্যক্তি কিন্তু তার জীবন আর পুনরায় দুঃখ ফিরে আসবে না। চলো নেক্সট, পরেরটা সঠিক উত্তর আমরা জেনে নেই। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন। কোনটি সঠিক বাক্য বলো? একুশের সি না, 21-এর ডি হলো, ডি 21-এর ডি হবে, সি নাই। মৃন্ময়ী রয় সি হবে না, 21-এর ডি হবে, ডি ভাজা বীজের সঙ্গে। 22 নম্বর প্রশ্ন, কোন বাক্য সঠিক? নির্বাণ লাভ হলে কোনটি হবে এই চারটির মধ্যে বলো? আচ্ছা, আমরা বলে রাখি আমাদের পিএসসি এবং এসএসসির জন্য আমরা কিন্তু পড়া শুরু করেছি। আমাদের ব্যাচ, পেড ব্যাচ আছে। আপনারা যদি পড়াশোনা করতে চান তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আমার নাম্বার আপনারা লিখে নিতে পারেন, 82 50 77 82 এবং 53, এই নাম্বারে। ঠিক আছে, এখানে যারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, যারা আমাদের ক্লাসে অলরেডি ক্লাস করছে। তো যাই হোক, বলুন এখানে কোনটি সঠিক উত্তর হবে? 22 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই বি বলছো। মৃন্ময়ী সি বলেছে, মৃন্ময়ী সি বলছে। আমরা কজন? অপর্ণা বি, অতনু সাহা বি। ভালো করে কোশ্চেনটি পড়ো, ভালো করে। নির্বাণ লাভ হলে একটু ভালো করে পড়তে হবে কোশ্চেনটা, উল্টো পাল্টা উত্তর দিয়ে দিলে হবে না। ভালো করে কোশ্চেনটি ভালো করে পড়ো, দিয়ে দেখো। আমার মনে হলো আমি ঝপ করে তাড়াতাড়ি উত্তর দিয়ে দিলাম,
প্রত্যেকের উত্তর ভুল হচ্ছে, ভুল হচ্ছে, উত্তর ভুল। সুদীপ্তা ঘোষ ভুল, মৃন্ময় রয় বি না ভুল, মৃদাঙ্গ ভুল, অতনু ভুল, অপর্ণা তোমারও ভুল হয়েছে, রবিউল তোমারও ভুল, অনুপম তুমিও ভুল লিখেছ। ভালো করে কোশ্চেনটি দেখো, এখানে একমাত্র একজন উত্তর ঠিক দিয়েছে, দুজন ঠিক দিয়েছে, দুজন। অনুপম তোমার উত্তর ঠিক, আমরা কজন, তোমার উত্তরও ঠিক। দেখো, নির্বাণ লাভ হলে কোন বাক্যটি সঠিক, সঠিক বাক্যটি আমাদের লিখতে হবে। পুনর্জন্ম হয়, নির্বাণ লাভ হলে পুনর্জন্ম হয় না, তাহলে এটি সঠিক নয়। অপশন বি, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি রোধ হয়, রোধ কথাটা দেওয়া আছে, তার মানে কি হয় না বলছে, তাহলে এটাও সঠিক নয়। অপশন সি কি আছে, ভবিষ্যৎ অস্তিত্বের কারণগুলি বিলুপ্ত হয়, এইটি হবে সঠিক উত্তর। ভবিষ্যতে অস্তিত্বের যে কারণ সেগুলো লুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, সেই কারণগুলো থাকে না যখন নির্বাণ লাভ হয়। খুব ভালো, আমরা কজন, গড় সোনাডাঙ্গা আমরা কজন সঠিক উত্তর দিয়েছ, এবং অনুপম মল্লিক তুমিও সঠিক উত্তর দিয়েছ, ভেরি গুড। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল ভবিষ্যৎ অস্তিত্বের কারণগুলি বিলুপ্ত হয়, অপশন সি। এখানে দেখো রোধ আছে, যারা বি উত্তর দিচ্ছিলে এখানে রোধ কথাটা তোমরা খেয়াল করনি, সুতরাং এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। 22-এর ডি না, ডি হবে না, অপর্ণা ঘোষ সি, হ্যাঁ সঠিক, সি হবে সঠিক উত্তর। কোনোটিই সত্য নয়, এখানে বি হচ্ছে সত্য, এই সি হচ্ছে সত্য, সি এরটা হচ্ছে সঠিক হবে, ঠিক আছে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে, সেগুলো অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট পরেরটায় আসি, আর 3টে প্রশ্ন আছে, পরবর্তী পার্টও আসবে। বৌদ্ধ দর্শনের এটা ফার্স্ট পার্ট চলছে, সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে পরের ক্লাস আমরা সেকেন্ড পার্টে আমরা আসব, ঠিক আছে। বৌদ্ধ দর্শনের দ্বিতীয় পার্টে আমরা এমসিকিউ আলোচনা করব। চলো এই প্রশ্নটি সঠিক উত্তর দাও। বৌদ্ধাচার্য নাগসেন এমনকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন নির্বাণ হলো, অর্থাৎ নাগসেনও বলছে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনও বলছেন নির্বাণ সম্পর্কে, নিচের বাক্যগুলির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? 23 নম্বর প্রশ্ন, 23 নাম্বার। উত্তর অলরেডি চলে এসছে, অপশন সি, একদমই তাই, অপশন সি, রবিউল ইসলাম একদম সঠিক উত্তর দিয়েছ, অপশন সি। দেখো তুরীয় অবস্থা, এটা একটু আগে আমরা আলোচনা করলাম, অবর্ণনীয় অবস্থা, ঠিক আছে। নাগার্জুনের কথা আমরা বললাম, নাগার্জুন বলেছে, আনন্দময় অবস্থা, এইটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। অনুপম সঠিক উত্তর, হ্যাঁ। অপর্ণাও ঠিক বলেছ, আমরা কজন ঠিক আছে সব ওকে, অসিদ্ধা ঠিক বলেছ, হ্যাঁ। কাঞ্চন সব সি, একদমই তাই, নাগসেন আনন্দময় অবস্থা বলেছেন। চলো নেক্সট পরেরটায় যাই, 24 নাম্বার। হ্যাঁ মৃন্ময়ী ঠিক, সি হবে, ঠিক আছে ওকে। নির্বাণের প্রকৃতি সম্বন্ধে আলোচনা হয়েছে যে নিকায়ে, এটি আমি অলরেডি বলে দিয়েছি ক্লাসে, এর সঠিক উত্তর তোমাদের সবাইকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি, এর সঠিক উত্তর তোমাদেরকে বলতে হবে। কোনটা হবে, ক্ষুদ্রক, মধ্যম, সংযুক্ত নাকি অঙ্গুত্তর, সরি অঙ্গুত্তর, মধ্যম, সংযুক্ত নাকি ক্ষুদ্রক, কোনটি হবে সঠিক উত্তর 24 নম্বরের? চব্বিশ নম্বরের সঠিক উত্তর কি হবে? একটু আগে আমি আলোচনা করেছি যে নিকায় অর্থাৎ সূত্র পিটকে যে 5টি নিকায়ের কথা বলা আছে, সেখানে আমরা দেখেছি দীর্ঘ নিকায়, অঙ্গুত্তর, মধ্যম, ক্ষুদ্রক এবং সংযুক্ত। সেই নিকায়গুলির মধ্যে কোনটিতে নির্বাণের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে? নির্বাণের প্রকৃতি বলো, সঠিক উত্তর হয়ে যাবে অসিদ্ধা ঠিক বলেছে, অসিত মৃদাঙ্গ একদম সঠিক, ক্ষুদ্রক নিকায় হয়ে যাবে সঠিক উত্তর। ক্ষুদ্রক নিকায় আমি কিন্তু আলোচনা করেছি ক্লাসের প্রথম দিকেই, একদম তাই, ক্ষুদ্রক নিকায়। নেক্সট পরেরটা এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন,
25 নাম্বার প্রশ্ন, 25 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর দাও। হীনযান বৌদ্ধরা নির্বাণকে কি বলেছেন? কোনটি হবে সঠিক উত্তর? চির বিলুপ্তির অবস্থা, আনন্দময় অবস্থা, শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা, নাকি অবর্ণনীয় অবস্থা? এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? 24-এর বি হবে সঠিক উত্তর, বি। 24-এর বি, 24-এর সঠিক উত্তর হবে বি। সরি, বি না, 24-এর ডি হবে, ডি। সরি, ভুল বলছি, খুদ দক, হ্যাঁ, ডি, 24-এর ডি। 25-এর হীনযান বৌদ্ধগণ নির্বাণকে বলেছেন, কোনটি হবে? চারটি অপশনের মধ্যে অপর্ণা উত্তর দিয়েছে প্রথমেই, অপশন এ বলছো, আর বাকিরা? কোনটি হবে? ওকে, চলো তাহলে হীনযান বৌদ্ধরা নির্বাণকে কি বলছে? এটা হয়ে যাবে চির অবলুপ্তির অবস্থা। অপর্ণা একদম সঠিক উত্তর দিয়েছে, চির অবলুপ্তির অবস্থায়। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে অবশ্যই বলবে। এবং আমরা ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে বিভিন্ন ক্লাসগুলো দেওয়া হচ্ছে। আজকে 5 নাম্বার ক্লাস ছিল, 5টা ক্লাস আমাদের সেই গ্রুপে আমরা প্রদান করে দিয়েছি। এছাড়াও আবার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দেওয়া আছে। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ খবর বলি, সেটা হচ্ছে আমাদের পিএসসির এবং এসএসসি এসএলএসটির জন্য ক্লাস শুরু হয়েছে, পেইড ব্যাচ। আপনারা যদি সেখানে ভর্তি হতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই যে নাম্বারটি আগে বলে দিলাম, 8250 77 82 53, এই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন। যাই হোক, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ক্লাস। আপনাদের কমেন্ট আসলে আমি নিজেকে আরও উদ্বুদ্ধ করব এবং আরও ভালো ভালো প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসব। তো যাই হোক, পরবর্তী ক্লাস আসবে বৌদ্ধ দর্শনের উপরেই, সেকেন্ড পার্ট। এটা ছিল প্রথম পার্ট, পরবর্তী দিন আসবে সেকেন্ড পার্ট। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।